নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিকে অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখনো চিউ চিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেসের দাউ দাউ অগ্নিশিখা। সেথা থেকেই কাঠ কয়লা পোড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরক করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে অরুর প্রতি এত অবসেসড কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা বলতো। তাছাড়া ওর জন্য যদি তোর এতই টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সমজটিলতা, তবুও ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তো তুই অরুর প্রেমে পড়েছিস। কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরু আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পাল তোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানেই চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণে নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওরু যখন প্রথম কৃতিককুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে অভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার এসবই। কারণ ছোটবেলা থেকেই আমাকে এইটাই শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেইনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশে সবাইকে নিজেই কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো, তাতে আমার অন্তরে পৈশাসিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রে আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবা স্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাসিক তৃপ্তি আর কিছুতে নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি। তার সাথে মায়ের জাতিটাকে কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারিনি আমাকে। হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য। এভাবেই হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিস জানতো না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে পারেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছুই জানা নেই,
জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। না আমার এসবে কিছুই আসে যেত, আর কিভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সে তো আমি জানি না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উকি ঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করে সায়র ফোরন কেটে বলে, তুই কি রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস, তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওরু আগের মতো এখনো আমার রুমে উকি ঝুঁকি দিত। আরে তুই ওকে ঠাস ঠুস করে মারতিস। অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল। আহা থাম তো তুই, জেকে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখোমুখি দেখা হতো না। যদি হতো সেটা অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরো বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়। তারপর একদিন এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনেই উৎকণ্ঠা নিয়ে শুধালো। তারপর একদিন এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিককুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোট্টখাট্ট ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরুণ। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দুস্থর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে আকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরুণ। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিট পিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে ওঠে। তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জলের ঘরে তোকে দেখতে ইচ্ছে করে না। কৃতিকের রকচটা স্বভাব চরিত্র সব কিছুই অরুর জানা। তাই ও আর না বাড়িয়েই চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাত, কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়েই থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যা রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি। উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসতে মোবাইলটাও বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝে জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আধা টানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি, তুই যা তো। কৃতিকের এহেন ধমকেও অরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকেই স্বর টেনে নাক টেনে বলল, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু মুখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়ি গিয়েছে। বলেছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া। এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজেই একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতে জায়গা করে দিল কৃতিক। অরু দু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ রেখে অরুর উদ্দেশ্যে বলে ওঠে, ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবেই বসে। হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল,
জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটার প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরে আজই বোধহয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কুচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলো ওর চেহারাটা অপসরের মতোই সুন্দরী লাগছে তীব্র জ্বরের ঘোরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে। হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আবার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি। একা একাই কষ্ট সহ্য করছে, তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ার বাঁধনহীন ছেলের কাছে অরুর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশ সমন আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাও দাও করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করেই কেমন শীতল হয়ে গেল। উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করেই মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতে কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনো আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি চাই। কৃতিক অরুর হাত টেনে ধরে, ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়। তোকে দেখবো তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতে ঝিমুতে কখন যে কৃতিকের বুকের ওপরই ঘুমিয়ে পড়েছে সেটা অরুর অজানাই রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকেই ঘুমিয়ে পড়ে তখন দ্বিতীয়বারের মতো আবার হৃদস্পন্দনের গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার গুরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখবো, সারা জীবন ধরে দেখবো। সেদিন রাতের পর থেকেই কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম দাম নেই। শুধু হৃদ মাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যেই রাস্তা দিয়ে স্কুলে যেত সেই রাস্তায় সব সময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা সব কিছু পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেদিনই বাপ দাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে কৃতিক। বাড়ির ঐতিহ্য বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়ান চৌধুরীও হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছুই নেই তার। কী বা বলবেন, ছেলে কি তার কথা শুনে? এভাবে সময়ের পরিবর্তনে সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিক কুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢুকে না, হঠাৎ করে কৃতিক কেন তার ওপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তার হদিশই থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলে কৃতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলেই গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড়। থাপ্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবেই দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো রুমের ধারে কাছেও ভেড়ে না অরু। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে কৃতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না অরু। তবে আজকে দুরু দুরু বুকে সেই আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কী করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত, তাই জামশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে,
তোমার কৃতিক ভাইয়াকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতে আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু। অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাঁচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলে, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসিস না কেন? কি সমস্যা? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সব সময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছন পেছন ঘুরঘুর করতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখেও দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাচ্ছে অরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রুদ্ধ মস্তিষ্কটাকে স্থির করে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আম সরি অরু, খুব লেগেছে। কেন তুই আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলি ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু এবার শব্দ করেই কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাঁদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করেই ওর গালে সশব্দে চুমু খেয়ে বসলো কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে যে কেউ পেছন দিক থেকে দেখলে ভুল বুঝতে পারে। হলোও তাই। মিসেস আসমাই শেখ বাড়িতেই ছিলেন। সেদিন কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনেই তিনি বুঝে গিয়েছেন আবারও হয়তো তার ছোট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসের ছোট্ট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলেই হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবু কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জায়ান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলেই আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জায়ান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল, কোনো আমেরিকান নাচনওয়ালির ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত হয়ে উঠে যায়। উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বলল, তুমিও সেই আমেরিকান নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান আবারও ওকে সজোরে চড় মারলেন। অতঃপর আশেপাশের চেলা পেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বো। স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরের পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জওয়ান কৃতিক চৌধুরীর রাজনৈতিক পদ বাতিল করা হলো। আমার রাজনৈতিক জীবন এখনই সমাপ্তি। বিদেশে গিয়ে মানুষ করে ফেলবো। মানুষ হয়ে ফেরো। বাবার কথার পিঠে কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে মারে। দলের লোকেদের হাত থেকে নিজেদের পাসপোর্ট আর ব্যাগ ছোঁ মেরে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনোদিন ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল অরু। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দপদপে চোখ দুটো ছিল দোতলার জানালায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবু সেদিকে তাকিয়ে রয় অরু। কী নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও আজ ওর জন্যই এ বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়েই
বিড়বিড়ালো সে। লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই অ্যাম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি। ক্যালিফোর্নিয়াতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা হাওয়া এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপেল পাতায় ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লোভস, পায়ে বুট, মাথায় উলের বিনি হ্যাট পরে একেবারে রুয়ে শুয়ে বাইরে বেরিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে ভেলভেট কমফোর্টারের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে? গত দুদিন ধরে অরু আর কৃতিক বাড়িতেই নেই। এই দুদিনে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সব সময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া, কিংবা নার্সিং হোমের কোনো রূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা। কী না করেছে! এত যত্ন, এত মূল্যায়নে অনুর মতো কঠোর হৃদয়ের মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বলতা অনুভব করে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যয়কে উপহার দিয়ে দিতে। আফটার অল হি ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানা বাঁধা স্বপ্ন আর ভাবনারা মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝে অযাচিত মনে একাই ফিক করে হেসে উঠছে ঠোঁটজোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তা টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখলো বাস এখনও আসেনি। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশিরে ভেজা বেঞ্চি হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানটায় বসে পড়ল ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর 3 দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখেছে অনু। রাস্তার ওপাশেই ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতেই একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়ল অনুর। এভাবে চোখাচোখি হওয়ায় ভেতরটা কেমন আঁতকে উঠল ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল অনু। জিভ দিয়ে অধর ভিজে বিড়বিড় করে বলল, কে এই মেয়ে? সবসময় প্রত্যেপ সাহেবের সাথেই কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেহারাতে তো কোনো মিল নেই। এই যে অনুর অস্পষ্ট বিড়বিড়ানির মাঝে স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠল কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটিকে দেখে খুশি হওয়ার বদলে উল্টে ভ্রু কুঞ্চিত হয়ে গেল ওর। এ তো একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা। এখানে কি করছে সে? অনু চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। কওয়া নেই বলা নেই হুট করে এসে এভাবে খিটখিটে আওয়াজে কথা বলাটা মোটেই পছন্দ হলো না অনুর। মেয়েটার আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করেই কেমন বিগড়ে গেল। তবুও যথাটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাটকাটা আজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধহয় এতটা কাঠিন্য আশা করেনি মেয়েটা। তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে সে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? অনু এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। দুহাত বুকের উপর ভাঁজ করে রেখে ভ্রু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিমাতে বলল, আপনাকে বলছি কি চাই। মেয়েটা এবার তাচ্ছিল্য করে হেসে বলল, প্রত্যয়ের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কে সেটা নিশ্চয়ই বলেছে। না বলেনি, হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছে থাকলে আপনি বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। মেয়েটা খিটখিট করে বলে উঠল, বেশি স্মার্ট সাজার চেষ্টাও করো না, তাহলে পস্তাবে। He was just using you to forget someone, and that was me. আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনু শুষ্ক ঢোক গেল। মনের ভেতর বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবুও ভেতরের শঙ্কাটাকে নিঃশব্দে আড়াল করে বলল,
আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটার আত্মবিশ্বাসে ভাটি পড়ল। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছেই ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই নয়। অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। স্টুপিড! অনু শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই ওর চুল খামচে ধরল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, তুই আমার প্রত্যয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণার বাইরে। অনু বিপরীতে কিছু বলবে তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত সরিয়ে দেয় প্রত্যয়। অন্য হাতে অনুকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এভাবে পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে। পাবলিক প্লেস হওয়াতে চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তে। সবার দৃষ্টি এখন ওদের 3 জনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যাবৎ চুপচাপ করেই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব হালকা দরদ ওর মোটেও ভালো লাগছে না। গা ঘিন ঘিন করছে। ইচ্ছে তো করছে প্রত্যয়কে সপাতে একটা চড় মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুত গতিতে প্রত্যয়ের বাহু থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে হাঁটা ধরল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে দেখে প্রত্যয়ও হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে আসছে ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাটকাট গলায় বলল, ওইখানেই দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। অনুর নিম পাতার মতন তেতো কথায় প্রত্যয় আর এগোতে পারল না। অগত্যায় দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। অনু চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত অনুকে দেখা যায় ঠিক ততক্ষণ ওর যাওয়ার পানে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল প্রত্যয়। এক পাও নড়ল না। খুব ভোর নয়, সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। চারিদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। ওরও সেই কখন থেকে কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে। মনে মনে ভাবছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনো ঘুমিয়ে আছে কিনা কে জানে। নক করব কি করব না, করব কি করব না নক, না থাক চলে যাই, না একবার করেই দেখি। অরু যখন কি করবে না করবে ভেবেই কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে উঠল কৃতিক। তোর পায়চারি দেখে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। অরু চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খিঁচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল অরু। কৃতিক গায়ে শর্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম উপায় বানানো ভি সেই পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান অরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো। অরুর কথার জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তোর শরীরের গন্ধ পাই। অরু এখনো পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলে, হয়ে গিয়েছে, তাকাতে পারিস। অরু যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি। সেভাবে করেই মুখভঙ্গিমা স্বাভাবিক রেখে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের ওপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃতিক বলে, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়, মাথার মধ্যে সব ভূত প্রেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতেই অরু দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথায় চলে এলো। মিনমিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটেই তো ফিরে যাচ্ছি, কল করার কি আছে? জবাবে অরু ঠোঁট উল্টে বলল, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না। যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কি ভেবে যেন ফিরে এসে বলে, ফোনের পাসওয়ার্ডটা? তোর আর আমার বার্থডে। অরু হতবাক হয়ে পুনরায় শুধালো, কি?
কৃতিক ঘাড় ঘুরিয়ে ধমকের সুরে বলল। কানে কম শুনিস? অরু ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক ঘাড় নাড়িয়ে আবারও দৌড়ে চলে যায়। যেতে যেতে লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার, দুবার, তিনবার, গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আব্বা। এপাশ থেকে অরুর উৎসুক গলা শুনেই তেতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ঝাঁঝ নিয়ে বলল। কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস, ফিরছিস, থাকছিস, এনজয় করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো মেটেনি? অনুর তিক্ত কথায় চড়াত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠল অরুর। ও নিজেও তেজি স্বরে বলল। মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি হয়েছে, কি কি করেছি আমি? অনু উল্টো ক্রোধ দেখিয়ে বলল। যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলছি। তোরা সবাই আমাকে ব্যবহার করিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সব সময় তোদের চিন্তায় আমার কেন করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই? অরু এবার নরম সুরে শুধালো। কি হয়েছে আপা? অরুর প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করে অনু মুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। অরু জানে আবার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে অরু নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞেস করলো। কি হয়েছে আপা, বল না। কে কি বলেছে তোকে? মা ঠিক আছে? আমি ওর একাধারে প্রশ্নের এক পর্যায়ে অনু নিজের খেই হারিয়ে চেঁচিয়ে বলে উঠল। তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার ওপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস। তোরা সবাই মিলে আমাকে নিজেদের স্বার্থে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগারে চোখ খুঁজে কথাগুলো বলে মুখের ওপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথায় মাথার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ অনুভব হলো অরুর। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশের সব কিছু ভেঙে গুঁড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে মেঝেতে বসে পড়ে দু হাতে নিজের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল। তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে? কোনো ভালোবাসা নেই, সবটা করুণা। সবাই করুণা করে আমাকে। এলিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। সায়রের কথায় অর্ণব আর কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ল। অর্ণবের হ্যাঁ সূচক সম্মতি শুনে সায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল। তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল। তুই কি পাগল? এলিসার মন ভালো নেই আর তুই আছিস তোর পার্টি নিয়ে? কৃতিক কিছু একটা ভেবে পায়ের উপর পা তুলে বলল। আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। সায়র হতাশ হয়ে বলল। তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে সায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনের ডিভানটাতে এখনও কৃতিক পায়ের উপর পা তুলে বসা। তখনই কোথা থেকে যেন অরু এসে এক প্রকার হামলে পড়ল সায়রের ওপর। ওর চেহারা বিভৎস, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেথা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। অরু আশেপাশের কারোর দিকে নজর না দিয়েই সায়রের কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল। সায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথায় সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রী হতে চাই না, আর এক মুহূর্ত না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে সায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখেই ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখেই ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে।
চোখ দিয়ে বারবার কৃতিককে ইশারা করে বোঝাচ্ছে। ভাই, আমি কিছু জানি না। তোর জানের জান, পরাণের পরাণ, ওরই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর সায়রকে পরখ করে কপালে 2 আঙুল থেকে কিছু একটা ভাবলো। তারপর হুট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল। আকস্মাত তাল সামলাতে না পেরে অরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে টুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে অরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পাগুলো যেন অসাড় হয়ে পড়ছে ওর। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের 2 পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। ওকে নিজের রুমে আটকে রেখে কৃতিক আবারও ওদের কাছে ফিরে আসে। অর্ণব, সায়র, এলিজা 3 জনই ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের পানে। সবাইকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে সায়র একটু সাহস করে বলে ওঠে, কি করেছিস ওর সাথে? সাপের ফনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, যা ইচ্ছে করেছি। আমাদের প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে? সায়র কিছু বলতে যাবে তার আগে অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, আর একটাও কথা বলবি না শায়ের, নয়তো কৃতিকের হাতে আজই তোর খেল খতম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃতিক নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে অর্ণবের হাতে দিয়ে বলে, ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। পেন ড্রাইভটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অর্ণবের কথায় ওর দিকেও অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক। কৃতিকের চোখের হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিল। এলিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, যে কে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল হয়ে বলে ওঠে, তুই বললে আমি সব কিছু করতে রাজি জান। তুই শুধু একবার বল জেকের সাথে আমারটাও। অর্ণব আর কিচ্ছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চি হাই হিল নিয়ে অর্ণবের পায়ের ওপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অতঃপর ওর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে এলিসা শুধায়, কি যেন পড়েছিলিস, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সূর্যের আলো পূব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। অরু এখনও মেঝেতে বসে বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাঁদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর ক্রন্দনরত ছোট্ট শরীরটা। তখন আপার সাথে রাগ করে কী বলতে কী বলেছে, কাকে বলেছে কিছুই মাথায় ঢোকেনি। অথচ এখন সেই সব কথা মনে পড়লেই ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো সায়রকে গিয়ে বিয়ের কথা বলেছে ও। এখন ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠছে। সবাই কি ভেবেছে কে জানে, যে যা ভাবার ভাবুক। তবে অরু ঠিক করেই নিয়েছে সায়রের মুখোমুখি আর এই জীবনে হবে না ও। কী করেই বা হবে? সায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবেই হাত পা ছড়িয়ে আরও এক দোস্তর কেঁদে ভাসালো অরু। তারপর মনে মনে ভাবলো, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়, এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। অরু দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানায় মাথার পাশে যে কুশনটা রাখা থাকে তার পাশেই ওর রূপোলি নুপুরটা আঁকা বাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটা দেখে অরু দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নূপুর, এলিসা আপুর জন্মদিনে পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নূপুর কোথায়? আশ্চর্য মানুষ তো, আমার নূপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে অরু পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিল থেকে কিছু কার্ড নিজের ওয়ালেটে ভরে নেয়। অতঃপর অরুর হাতে হ্যাঁচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। অরু ভ্রুকুঞ্চিত করে বলল, চল মানে কোথায় যাব? কৃতিক জবাব দেয় না কোনোরূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নূপুরটা ফেলে এসেছে তো, ছাড়ুন।
কে শোনে কার কথা? কৃতিকের স্থবির চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হুদিস নেই অনুর। মাথার ওপর গোল্ডেন গ্রেট বিচ, তাতে হাজারো মানুষের ঢল আর তার নিচে সুবিশাল সমুদ্র তট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগাপ্লুত হয়ে প্রত্যয়ের ওপর নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বুলানো আদরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টি স্থান, সব কিছুই কি তাহলে মিথ্যা ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এটাই কি সত্যি? তিন্নি নামক মেয়েটা কি সত্যি বলছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকেই মাথার মধ্যে গেড়ে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই অনুর মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়কে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এইরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের ওপর জমে থাকা রাগ অরুর ওপর ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করেছে অরু? ঠিক আছে তো? নাকি আপার উপর অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ওর ডান পিঠে বোনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্য দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরেও কেউ ফোনটা তুলছে না। কী করে তুলবে? ফোনটা যে সেই সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়ে বালু আস্তরিত স্যাঁতস্যাঁতে বেলাভূমিতে। সন্ধ্যায় রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিমর্ষ, ওর গালে 5 আঙুলের দাগ সুস্পষ্ট। মাথাটা নুইয়ে রেখেছে সেই কখন থেকে। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকেই ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখের অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরও একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা আর ওভারসাইজ টপসের উপর বাঞ্জারা কারুকাজের কোটি। লম্বা হাঁটুসম চুলগুলো ঢিলে ঢালা করে হাত খোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হচ্ছে আরও ঢিলে হয়ে গিয়েছে। এখনই খুলে পড়বে ভাব। দুধে আলতা রাঙা মুখটা কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের হ্যাজাকের আলোয় এই লাল লাল চেহারায় বড়ই মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের ছিঁড়ি জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছন পেছন ওপর থেকে নেমে এলো এলিসা, অর্ণবার সায়রও। কারো মুখে টু শব্দ নেই ওদের। চারিদিকে পিনপত নীরবতা। অরু চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝোলানো। এটা বোধহয় কৃতিকেরটা। অরুর মলিন মুখটার দিকে তাকিয়েই এলিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত। মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকে নীরবতা ভেঙে এলিসা বলে ওঠে, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর ওরু ভেতরে গেলাম। ওরা সবাই এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিসা অরুকে সাথে নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কৃতিক ডেকে ওঠে ওদের। এলিসা শোন। এলিসা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর পানে চাইলে কৃতিক একটা সাইন করা চেকের পাতা এলিসার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা অরুর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিসা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজনে একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সেই কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে।
অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরো দুটো লাইন। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম।